আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অংশের গ্যাসের গতিশক্তি এবং মূল গড় বর্গবেগের যে অংশটা ওইটা নিয়ে আলোচনা করব। আমরা গত যে ক্লাসটা দিয়েছিলাম এইটার উপরেই ক্লাসটা ছিল, আমাদের যে এই টপিক্সটার উপর যে ফর্মুলাগুলি আছে, যে সূত্রগুলি আছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে আমাদের এখানে এই মূল গড় বর্গবেগ এবং গতিশক্তি, এই যে দুটো অংশ, এই অংশগুলি যে বোর্ডের যে প্রশ্নগুলি আছে, আমরা কয়েকটা বোর্ডের প্রশ্ন সলিউশন করব। তো আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যশোর বোর্ড 19। যশোর বোর্ড 19। তো এখানে আমাদের দুইটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে, প্রথম চিত্রের মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে আর দ্বিতীয় চিত্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এই প্রথম চিত্রে নাইট্রোজেন গ্যাস আছে 30 গ্রাম, দ্বিতীয় চিত্রে কার্বন ডাইঅক্সাইড আছে 48 গ্রাম। এখানে তার সিআরএমএস অর্থাৎ সি এর মানটা দেওয়া আছে, এখানে দেওয়া নাই। তাপমাত্রাটি, এখানে তাপমাত্রাটি অর্থাৎ তাপমাত্রা সমান। আমাদের গয়ের জন্য বললো যে সিলিন্ডারে রক্ষিত গ্যাসের তাপমাত্রা কত, অর্থাৎ এই যে প্রথম চিত্রের ক্ষেত্রে তাপমাত্রা কত। তো এখান থেকে যদি আমরা তাপমাত্রা বের করতে চাই, অর্থাৎ টি এর মান আমাদেরকে বের করতে হবে। তো এখানে তারা সিআরএমএস কে সি দ্বারা প্রকাশ করছে, এই কারণে আমিও সিআরএমএস কে এখানে সি দ্বারা প্রকাশ করছি। এখন দেখো প্রথম চিত্রে কোন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর কত? নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের আণবিক ভর হলো 28 গ্রাম পার মোল। তো এখান থেকে আমরা নাইট্রোজেনের যদি আণবিক ভর বের করি, এটা গ্রামে আছে, আমরা এটাকে কেজিতে নিয়ে যাব। 28 × 10⁻³ কেজি পার মোল। তো এখন এখান থেকে আমরা এটা গ্রামে আছে, এটাকে কেজিতে নিয়ে গেলাম। তো আমাদেরকে বের করতে বলছে কি? আমাদেরকে বের করতে বলছে তাপমাত্রা কত। তো আমরা জানি কি সিআরএমএস, যা সিআরএমএস তাহাই সি। তোমরা পরীক্ষার হলে এইটাই লিখবে, যেহেতু বোর্ডে এই প্রশ্নটা সি দেওয়া আছে। তো সিআরএমএস ইকুয়াল √3RT বাই হলো ক্যাপিটাল N1, যেহেতু প্রথম পাত্র। তো এখন দেখো আমরা এখানে আর এর মান আমরা জানি, টি এর মান আমাদেরকে বের করতে হবে। তো টি এর মান যদি বের করি, আমরা এখানে বর্গ করব। আমরা যদি বর্গ করি তাহলে c² ইকুয়াল 3RT বাই হলো M1। তো আমরা যদি এই সমীকরণটাকে যদি লিখি, এখানে c² M1 ইকুয়াল 3RT। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে t ইকুয়াল c² M1 ইন্টু হলো 3R। তো আমাদের সি এর মান কত? আমাদের সি এর মান হলো এখানে 575 স্কয়ার। M1 কত আমাদের এখানে? M1 হলো 28 × 10⁻³ আচ্ছা, আর এর মান হলো 8.31। আমাদের এখানে আর এর মান দেওয়া আছে 8.31। তো আমরা এখানে আর এর মান 8.31 বসাইছি। তো এখানে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের মান চলে আসবে 371.33 কেলভিন, যেহেতু তাপমাত্রা এটা কেলভিন একক হবে। তো আমরা এইখান থেকে খুব সহজে এই সিআরএমএস এর এই সমীকরণ থেকে তাপমাত্রাটা বের করতে পারবো। তো আসলে ঘতে কি বলছে? ঘতে কি বললো? ঘতে বলছে যে কোন পাত্রে গ্যাসের গতিশক্তি বেশি, কোন পাত্রে গ্যাসের গতিশক্তি বেশি। এটা হলো ঘয়ের জন্য, কোন পাত্রে গ্যাসের গতিশক্তি বেশি। এখন গতিশক্তির সমীকরণ কি? গতিশক্তির সমীকরণ যেহেতু পাত্র দুইটা, গতিশক্তিও দুইটা হবে। E ইকুয়াল 3/2 nRT। আমি কিন্তু আমাদের এই ক্লাসটার অর্থাৎ গত ক্লাসে আমি যেটা বলছি, গতিশক্তির এখানে দুটো সমীকরণ ছিল, একটা হলো RT, একটা হলো KT। RT কখন ব্যবহার করতে হবে, KT কখন ব্যবহার করতে হবে, এটা কিন্তু এই ক্লাসে, তার আগের ক্লাস যেটা ছিল, আগের ভিডিওটা, ওই ভিডিওটার মধ্যে দেওয়া আছে। তো এখানে n এর মান কিন্তু দেওয়া নাই, কিন্তু আমাদের এখানে গ্যাসের ভর দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাসের ভর দেওয়া আছে, নাইট্রোজেনের আণবিক ভর আমরা জানি। তো এখান থেকে আমরা n এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে হলো 3/2, n মানে হলো স্মল m বাই ক্যাপিটাল M, যেহেতু প্রথম এই কারণে 1 1। দেখো n মানে মোল সংখ্যা, n মানে হলো স্মল m বাই ক্যাপিটাল M, গ্যাসের ভর ডিভাইডেড বাই গ্যাসের আণবিক ভর ইনটু RT। আমরা যদি এখানে মান বসাই তাহলে হবে 3/2। স্মল m1 এর মান কত? 30। কিসে আছে? গ্রামে আছে। কিসে নিব? আমরা এটাকে কেজিতে নিব। 30 × 10⁻³ আচ্ছা। তো এখন M1, এই যে M1 এর মান আমাদের প্রথম, এটার মধ্যে কোন গ্যাস আছে? নাইট্রোজেন গ্যাস আছে। তো আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর কত। আমাদের এখানে কোন গ্যাস দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে নাইট্রোজেন। নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেনের আণবিক ভর হলো 28। তাহলে এই ক্যাপিটাল M এর মান হবে 28। কিসে আছে? গ্রামে আছে। তো গ্রাম আমরা এটাকে নিব কিসে? কেজিতে নিব। 28 × 10⁻³। তাহলে গ্রাম পার মোল কে আমরা কেজি পার মোলে নিয়ে গেছি। আচ্ছা, আর এর মান হলো কত? 8.31। T
টি এর মান হলো, টি এর মান আমরা গতে পাইছি, গতে টি এর মান কত পেলাম আমরা 371.33 কেলভিন। তো আমরা যদি এই মানগুলি এখানে বসাই তাহলে সমাধান করলে আমাদের মান চলে আসবে হচ্ছে 4959.24 জুল। এটা হলো আমাদের E1 এর মান। তো আমরা এখান থেকে খুব সহজে গতিশক্তি প্রথম পাত্রের জন্য গতিশক্তি বের করতে পারি। ঠিক দ্বিতীয় পাত্রে কে আছে? দ্বিতীয় পাত্রে আছে কার্বন ডাই অক্সাইড। তো আমরা জানি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44 গ্রাম পার মোল। এখানে কার্বন ডাই অক্সাইড আছে কত গ্রাম? 48 গ্রাম। তার মানে স্মল এম এর মান দেওয়া আছে, ক্যাপিটাল এম এর মান আমরা জানি। তো আমরা এখান থেকে E2 বের করব। আমরা যদি এখান থেকে E2 বের করি সবকিছুই ঠিক থাকবে, শুধু এখানে 2 হবে, এখানে 2 হবে। আচ্ছা, এখানে কত গ্রাম আছে? 48 গ্রাম। তো এটা হয়ে যাবে 48 গ্রাম কেজিতে চলে যাবে। আর এখানে তার আণবিক ভর হলো 44 গ্রামে আছে, এটা গ্রাম পার মোল, এটাকে আমরা কেজি পার মোলে নিয়ে গেছি 10 ইনভার্স 3 গুণ করে। আর পাশাপাশি 8.31 ঠিক আছে। তাপমাত্রা এখানেও তাপমাত্রা T, এখানেও তাপমাত্রা T, যেহেতু তাপমাত্রা সমান এই কারণে আমরা এই তাপমাত্রা কোথায় পাইছি? গতে পাইছি। তো আমরা এখান থেকে E2 বের করব। এখান থেকে যদি আমরা E2 বের করি, E2 এর মান আসলো আমাদের 5049.41 জুল। আমরা একটু আগে E1 কত পাইছিলাম? আমরা E1 বের করছিলাম 4959.24 জুল। তো দেখা যাচ্ছে কার মান বড়? E2 এর মান বড়। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি E2 গ্রেটার দেন E1। অতএব দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে দ্বিতীয় পাত্রের গ্যাসের গতিশক্তি কি? বেশি। অতএব আমরা বলতে পারি যে দ্বিতীয় পাত্রের গ্যাসের গতিশক্তি বেশি। তো ধন্যবাদ। আমরা পরবর্তীতে অন্য আরেকটা বোর্ড করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখন করব হচ্ছে যশোর বোর্ড 17। তো আমাদের এই যে যশোর বোর্ড 17, এখানে কি বললো? এখানে বললো যে একজন ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে প্রমাণ তাপমাত্রায় কিছু পরিমাণ অক্সিজেন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো। আয়তন পূর্বে কত আছে সেটা বলা হয় নাই। এতে তার বন্ধু মন্তব্য করলো পরীক্ষাধীন গ্যাসের অণুগুলোর গড় বর্গ বেগ দ্বিগুণ হবে। আচ্ছা, চূড়ান্ত তাপমাত্রা কত? তার মানে আমাদেরকে গ এর জন্য বের করতে বলছে চূড়ান্ত তাপমাত্রা কত। চূড়ান্ত তাপমাত্রা খেয়াল করো, আমাদের আদি আয়তন কিন্তু দেওয়া নাই। তো আমরা আদি আয়তন যেহেতু দেওয়া নাই, V1 = V, পরিবর্তিত আয়তন যেহেতু দ্বিগুণ হলো এই কারণে 2V। এখানে কি বলছে? প্রমাণ তাপমাত্রা, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস, T1, তার মানে 273 কেলভিন। কি বের করতে বলছে আমাদেরকে? পরিবর্তিত বা চূড়ান্ত তাপমাত্রা কত, তার মানে T2 = what? তো T2 বের করতে বলছে। তো আমরা সমীকরণ কি জানি? চার্লসের সমীকরণ অনুসারে আমরা জানি যে V1/T1 = V2/T2। তো এখান থেকে আমরা কার মান বের করব? T2। খুব সহজভাবে আমরা করতে পারি এটা, V1T2 = V2T1। এখান থেকে আমরা লিখতে পারি T2 = V2T1 বাই হলো V1। তো আমাদের এখানে V2 কত? V2 হলো এখানে 2V। T1 কত? T1 হলো 273। V1 কত? V। এই V কাটা, তাহলে আমাদের যদি মান বসাই মান চলে আসে 546 কেলভিন। তাহলে দেখো আমরা কিন্তু এখানে খুব সহজেই এই যে সমীকরণের সাহায্যে আমরা V এবং T এর যে সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, ওই সম্পর্ক থেকে আমরা এই যে কার মান বের করতে পারি? পরিবর্তিত বা চূড়ান্ত তাপমাত্রার মান বের করতে পারি। এখন আসো পরের প্রশ্নে কি বলবো? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তার বন্ধুর মন্তব্যের যথার্থতা যাচাই করো। তার বন্ধু কি মন্তব্য করলো? তার বন্ধু মন্তব্য করলো যে পরীক্ষাধীন গ্যাসের অণুগুলোর গড় বর্গ বেগ দ্বিগুণ হবে। গড় বর্গ বেগ দ্বিগুণ হবে বলছে, কিন্তু মূল গড় বর্গ বেগ দ্বিগুণ হবে বলে না, বলছে গড় বর্গ বেগ দ্বিগুণ হবে। তো আসো আমরা শুরু করি। এখান থেকে যদি ক্ষয়ের জন্য আমরা করি তাহলে কি দাঁড়ায় বিষয়টা? এখানে T1 এর মান আমাদের আছে, T2 এর মান আমরা গতে বের করছি, এটা হলো ভয়ের জন্য। T1 এর মান আছে T2 আমরা কত পাইছি? T2 পাইছি আমরা 546 কেলভিন। আচ্ছা, তো এখান থেকে কোন গ্যাসের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে অক্সিজেনের কথা। তো অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম পার মোল। তো এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই, ক্যাপিটাল M = 32 × 10⁻³ কেজি পার মোল। খেয়াল করো, আমরা যেহেতু এখানে কেলভিন ব্যবহার করছি অতএব আমাদের এটা কেজি হবে। তাহলে এটা হলো অক্সিজেনের আণবিক ভর।
এখন আমরা কি বের করব গড় বর্গবেগ বের করব যেহেতু গড় বর্গবেগ রোড স্কয়ার সি দেখো যেহেতু গড় বর্গবেগ বলছে এই কারণে এখানে রোড হয় নাই যদি মূল গড় বর্গবেগ বলতো তাহলে এখানে রোড হতো তো আমাদের প্রথম ক্ষেত্রে যেহেতু বের করব সমীকরণ হলো 3r t1 বাই ক্যাপিটাল M আমরা যেহেতু প্রথম ক্ষেত্রে বের করতেছি এই কারণে t1 আচ্ছা তাহলে আমরা সমীকরণে যদি মান বসাই 3 r এর মান আমরা জানি 8.31 আচ্ছা 8.314 এখানে t1 এর মান কত t1 এর মান হলো 273 ক্যাপিটাল M এর মান হলো 32 into tan inverse 3 তাহলে আমরা 8.31 273 আচ্ছা এই মান যদি বসাই তাহলে আমাদের মান চলে আসবে কত আমাদের মান চলে আসবে আচ্ছা 212,786 আচ্ছা 43 মিটার পার সেকেন্ড অনেক বড় মান আচ্ছা তাহলে আমাদের এখান থেকে প্রথম ক্ষেত্রে এই মানটা চলে আসলো এটা কার জন্য মান বের করছি আমরা এটা হলো প্রথম ক্ষেত্রে আর এখন তার বন্ধু বলল কি তাপমাত্রা আচ্ছা তার তাপমাত্রা বৃদ্ধি করায় অণুগুলোর গড় বর্গবেগ দ্বিগুণ হলো এখন তাপমাত্রা বৃদ্ধি করায় কত হলো সরি 546 হলো এখন এই T2 এর জন্য আমরা আবার এই যে C2 এর মানটা বের করব এখন যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করি স্কয়ার C2 তখন হবে 3r T2 M তো আমরা যদি মান বসাই তাহলে 3 into 8.314 into T2 এর মান কত T2 এর মান হলো 546 ডিভাইডেড বাই এটা অক্সিজেন গ্যাস হ্যাঁ অক্সিজেনের ক্ষেত্রে হবে 32 into tan inverse 3 তো আমরা যখন এখানে মান বসাইছি তখন আমরা মান বসানোর পরে পাবো 425,572.875 মিটার পার সেকেন্ড তাহলে 425 আচ্ছা 572 পয়েন্ট আচ্ছা এটা পাইছি এখন দেখো এটা হলো আদি তাপমাত্রায় T1 এর জন্য C1 এটা হলো পরিবর্তিত তাপমাত্রায় T2 এর জন্য C2 এখন বলছে দ্বিগুণ হবে আমরা জানি সাধারণত গুণ বের করে কিসের মাধ্যমে ভাগের মাধ্যমে তাহলে দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা আমরা ভাগ করব তো দ্বিতীয় মানকে যদি আমরা প্রথম মান দ্বারা ভাগ করি সুতরাং C2 বার স্কয়ার বাই হলো C1 বার স্কয়ার তো আমাদের এখানে মান চলে আসলো কত এখানে আছে 425,572 তোমরা চাইলে এটাকে সাইন্টিফিক মোডে নিয়ে যেতে পারো তাহলে এত বড় মান লিখতে হবে না আচ্ছা 0.875 আর এটা হলো 212,786.43 আচ্ছা তো আমরা যদি এই মান বসিয়ে যদি ভাগ করি তাহলে এখানে মান চলে আসলো 2 তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো স্কয়ার C2 C1 বার স্কয়ার তো এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি C2 = 2 into কত বার স্কয়ার C1 অর্থাৎ যদি তাপমাত্রা কি করা হয় দ্বিগুণ করা হয় অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাপমাত্রা বৃদ্ধি করা হলে অণুগুলোর গড় বর্গবেগ দেখো গড় বর্গবেগ এখানে কিন্তু মূল বলে নাই গড় বর্গবেগ আদি গড় বর্গবেগের কয় গুণ হলো আদি গড় বর্গবেগের দ্বিগুণ হলো তো আমরা এখান থেকে খুব সহজে এই সমাধানটা বের করতে পারতেছি আচ্ছা তো আমাদের এখানে আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক করব এটা হলো পরবর্তী যে অঙ্কটা হলো এটা হলো কুমিল্লা বোর্ড 16 সালের অঙ্ক আমাদের পরবর্তী অঙ্ক হলো কুমিল্লা বোর্ড 16 এখানে আমাদের দুইটা পাত্র দেওয়া আছে এই যে এরকম আমাদের দুইটা পাত্র দেওয়া আছে এটা হলো পাত্র A আবার এটা হলো পাত্র B দুইটা পাত্র দেওয়া আছে একটা পাত্র A একটা পাত্র B এখানে কিছু মান দেওয়া আছে আমাদের যেমন P = 42 মেগা প্যাসকেল C RMS দেওয়া আছে এখানে 1500 মিটার পার সেকেন্ড তারপরে V দেওয়া আছে আয়তন tan inverse 3 মিটার কিউব এন্ড মোল সংখ্যা দেওয়া আছে 2 মোল আচ্ছা এটা হলো পাত্র A আর পাত্র B তে P দেওয়া আছে 52 মেগা প্যাসকেল C RMS দেওয়া আছে হচ্ছে 1600 মিটার পার সেকেন্ড B দেওয়া আছে tan inverse 3 মিটার কিউব n দেওয়া আছে 2 মোল এই হলো আমাদের উদ্দীপক এটা হলো A পাত্র এটা হলো B পাত্র বলা হলো নিচের চিত্রে A ও B দুটি পাত্রে একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস অপরটির মধ্যে একটি অজানা গ্যাস রয়েছে
এই দুইটা পাত্রের মধ্যে বলা হয়েছে যে একটার মধ্যে আছে নাইট্রোজেন গ্যাস আর একটার মধ্যে আছে অজানা গ্যাস। আচ্ছা, এখন আমাদের গতে কি বললো? গতে বললো এসটিপিতে পাত্র বিতে, এই যে পাত্র বিতে রক্ষিত গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। এসটিপিতে পাত্র বিতে রক্ষিত গ্যাসের গতিশক্তি। তো গতিশক্তি আমরা এনআরটি দিয়েও করতে পারি, কেটি দিয়েও করতে পারি। এখানে আমাদের যেহেতু এন এর মান দেওয়া আছে, এই যে এন এর মান দেওয়া আছে, অতএব এখানে আমাদের এনআরটি হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমাদের এখানে টেম্পারেচার কি দেওয়া আছে? হ্যাঁ, এসটিপিতে বলছে। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের এখানে সমীকরণ হবে E = 3/2 nRT। এখন 3/2 n এর মান কত? এই ক্ষেত্রে n এর মান হলো 2, আমাদের r এর মান জানি আমরা 8.314, t এর মান যেহেতু আমাদের কিসে বলছে? এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তো আমাদের এখানে t এর মান কত? t এর মান হলো 273। তো আমরা যদি এখানে মান বসাই তাহলে মান চলে আসবে 6809.16 জুল। তার মানে আমরা এখান থেকে 6809.16 জুল, এখান থেকে আমরা খুব সহজেই আমরা গতিশক্তিটা বের করতে পারতেছি। আমরা এখানে এনআরটি ব্যবহার করছি কেন? কারণ আমাদের উদ্দীপকের মধ্যে এখানে এনআরটি দেওয়া আছে। আচ্ছা, এখন আসো আমাদের এইখানে পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নে বলছে কোন পাত্রে জানা গ্যাসটি আছে বলে তুমি মনে করো। কোন পাত্রে জানা গ্যাস, অর্থাৎ জানা গ্যাস মানে হলো নাইট্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে। তো আমরা যদি তার আণবিক ভরটা বের করি, দুইটা পাত্রের জন্য আমরা আণবিক ভর বের করব। দুইটা পাত্রের আণবিক ভর, যার আণবিক ভর নাইট্রোজেন গ্যাসের আণবিক ভরের সাথে মিলবে, ওই পাত্রে নাইট্রোজেন থাকবে। তো আসো এখন আমরা দুইটা পাত্রের জন্য আণবিক ভর বের করি। আমরা যদি প্রথম পাত্রের জন্য আণবিক ভর বের করি, ঘ, প্রশ্নটা হলো ঘ এর জন্য। তো আণবিক ভর যখন আমরা বের করব, আমাদের সমীকরণটা কি? CRMS1 ইকুয়াল হলো √3R⁻T/m1। আচ্ছা, আমরা দুইটা পাত্রের জন্যই m বের করব। এই mটা হলো আণবিক ভর। আমরা এখানে 3kT/m কিন্তু ব্যবহার করি নাই। আমরা যেহেতু আণবিক ভর ব্যবহার করব, এই কারণে CRMS = 3RT/M ব্যবহার করছি। এখন খেয়াল করো আমাদের কাছে বি পাত্রের কিন্তু এসটিপি তে তাপমাত্রা আছে, কিন্তু এই পাত্রের কিন্তু এসটিপি তে তাপমাত্রা নাই। এখন আরটি আমরা আদর্শ গ্যাস সমীকরণে কি জানি? PV = nRT। তার মানে এই আরটির জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি PV/n। দেখো আমরা আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে জানি PV = nRT, এখান থেকে RT = PV/n। আমার কাছে P আছে, V আছে, n আছে, এখানেও P আছে, V আছে, n আছে, অর্থাৎ আমরা খুব সহজে মান বের করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি আরটির জায়গায় লিখব PV/n, এই যে n, বাকি রইল m1। এটা কার জন্য? CRMS1 এর জন্য। তো এখান থেকে আমরা কার মান বের করব? এখান থেকে আমরা মূলত বের করব হচ্ছে m1 এর মান। তো আমরা যদি এইখানে এটাকে বর্গ করি, এই যে CRMS1 এই মানটাকে যদি আমরা বর্গ করি তাহলে এই রোধটা চলে যাবে, তাহলে 3PV/m1n। তো এখান থেকে মূলত আমরা কার মান বের করব? এখান থেকে আমরা m1 এর মান বের করব। m1 এর মান যদি বের করি, m1 ইকুয়াল কি দাঁড়ালো? 3PV হলো CRMS1 স্কয়ার ইনটু হলো n। তো এই সমীকরণের মধ্যে এখন আমরা মান বসাই দিব। এখন আসো আমরা প্রথম অংশের জন্য, অর্থাৎ প্রথম ক্ষেত্রে চাপ কত? 42 মেগাপ্যাসকেল। তো মেগাকে আমরা প্যাসকেলে নিব ইনটু 10⁶, তার মানে 42 ইনটু 10⁶। খেয়াল করো, আবারও বলতেছি, এটা কিসে আছে? মেগাতে আছে, এই কারণে আমরা এখানে 10⁶ গুণ করলাম। বাকি রইল কি? আয়তন V মানে হলো 10⁻3। আচ্ছা, CRMS কত? প্রথম ক্ষেত্রে 1500, প্রথম ক্ষেত্রে হলো 1500, এই যে 1500 স্কয়ার, প্রথম ক্ষেত্রে হলো 1500 স্কয়ার। আচ্ছা, n প্রথম ক্ষেত্রে মোল সংখ্যা কত? মোল সংখ্যা হলো 2। তাহলে এখানে যদি আমরা মান বসালাম 3 ইনটু 42 এত। আচ্ছা, এখন যদি আমরা মান যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, আমাদের মান চলে আসবে 0.028 গ্রাম। তো আমরা সরি এই মানটা আসবে হচ্ছে কেজিতে, এই মানটা আসবে কেজিতে। আচ্ছা, এখন এটাকে আমরা যদি গ্রামে নেই, আমরা যদি 1000 গুণ করি তাহলে চলে আসবে কত? তাহলে চলে আসবে 28 গ্রাম। খেয়াল করো, এই মানটা কিন্তু আমাদের কেজিতে আসছে, এই মানটা আসছে আমাদের কেজিতে। তো কেজিতে আসাতে আমরা
এটাকে আমরা গ্রামে নিয়ে গেছি। আমরা জানি আমাদের কোন গ্যাসের কথা বলছি, নাইট্রোজেন গ্যাসের কথা বলছি। তো নাইট্রোজেনের আণবিক ভর কত 28। আমরা সহজেই বলতে পারি কিন্তু এখানে এই পাত্রের মধ্যে নাইট্রোজেন গ্যাসটি আছে। তারপর আমরা বি পাত্রেটা আবার করে দেখি যে ওই পাত্রে কে আছে বা ওই পাত্রে নাইট্রোজেন আছে কিনা। তো বি পাত্রে যখন আমরা করব তখন সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে 1 গুণে 2 হয়ে যাবে। তাহলে CRMS 1 মানে এটা হবে 2, এটা হবে 2। তো এখানে এটা হবে 2, এটা হবে 2, এটা 2 হবে, এটা হবে 2, এটা হবে 2। আচ্ছা, তাহলে পরিবর্তন হবে কি প্রেসার। এখানে আছে 52 মেগাপ্যাসকেল। তো এটাকে আমরা প্যাসকেলে নিয়ে যাব। তাহলে 52 × 10⁶। আয়তন দেওয়া আছে কত 10⁻3। তো আয়তন হয়ে যাবে 10⁻3। CRMS দেওয়া আছে কত 1600। এটা হয়ে যাবে কত 1600। আর মোল সংখ্যা দেওয়া আছে কত, মোল সংখ্যা দেওয়া আছে 2। তো মোল সংখ্যা এটারও কত হবে 2 হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি মানগুলি বসাই তাহলে আমাদের এটার মধ্যে মান চলে আসবে হচ্ছে 3 × এত, আচ্ছা 1600 স্কয়ার। এইখানে আমাদের মান আসলো 0.0304। এটা আসলো কেজিতে। আমরা যদি এটাকে গ্রামে নিয়ে যাই 1000 গুণ করে তাহলে 30.46 গ্রাম। তাহলে খেয়াল করো দ্বিতীয় পাত্রের যেই গ্যাস দেওয়া আছে এই গ্যাসের আণবিক ভর হলো 30.46 গ্রাম। আর এই যে পাত্র প্রথম পাত্র অর্থাৎ এই পাত্রের ক্ষেত্রে যে আণবিক ভরটা পাইছি আমরা সেটা পাইছি 28 গ্রাম। তো আমাদের এইখানে প্রশ্নে বলছে কি, প্রশ্ন বলছে কোন পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে। অতএব এইখানে আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর হলো 28। তো আমরা বলতে পারি যে এই পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে। তো আজকে আমরা যেই CRMS এর যে অংশটা এবং গতিশক্তির অংশটা নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে আমরা বিভিন্ন অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই। তোমরা যদি এই আজকের এই ভিডিওটা এবং এই ক্লাসটার গত ক্লাসের যে ভিডিওটা আছে এই দুটো ভিডিওটি যদি খুব ভালোভাবে দেখো, এই অংশ থেকে যেই প্রশ্নগুলি আসবে আশা করি এগুলি তোমরা খুব ভালোভাবে সমাধান করতে পারবা। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, বিজ্ঞানের সঙ্গে থাকো, অবশ্যই বাসায় থাকো। ধন্যবাদ।